যে আওয়ামী লীগের সভানেত্রী এবং বিদেশে থাকা ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউটি কী বলেছেন এবং সেই বলার প্রেক্ষিতে কী প্রতিক্রিয়া হতে পারে এগুলো নিয়ে গতকালকে বিভিন্ন অনলাইন মিডিয়া তাদের নিজ নিজ বক্তব্য প্রচার করেছে। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, প্রীতি নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গতকালকে আপনারা জানেন যে আওয়ামী লীগের সভানেত্রী এবং বিদেশে থাকা ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউটি কী বলেছেন এবং সেই বলার প্রেক্ষিতে কী প্রতিক্রিয়া হতে পারে এগুলো নিয়ে গতকালকে বিভিন্ন অনলাইন মিডিয়া তাদের নিজ নিজ বক্তব্য প্রচার করেছে এবং একই সঙ্গে সরকারের দিক থেকে একটা তথ্য বিবরণী এসেছে এবং সরকার সেই তথ্য বিবরণীতে যে কথাটা বলেছে সেটা হলো, তারা বলেছে যে দেশের সমস্ত প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে তারা শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার জন্য অনুরোধ করেছে এবং ওনাদের ভাষাটা এমন, ওনারা বলেছেন যে 2024-এর 5ই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন। বাংলাদেশের প্রচলিত আইনে আদালতে সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো বক্তব্য, সাক্ষাৎকার, অডিও ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ব্যাপারে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে এবং এমত অবস্থায় দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে, টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যমে প্রচার বা প্রকাশ না করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এই যে কথাটা সরকার বলেছে, এটা কিন্তু যে কালকেই প্রথম বললো তা কিন্তু না। এরও আগে শেখ হাসিনা যখন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে এনডিটিভি নিউজ করেছিল এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া নিউজ করেছিল এবং সেই নিউজকে কেন্দ্র করে কিন্তু আমাদের দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সেখান থেকে কিছু কিছু জিনিস তারা ছেপেছিল। তখনও সরকারের পক্ষ থেকে ঠিক এই একই রকম আরেকটা তথ্য বিবরণী এসেছিল। তারপরে একটা আপনার আলোচনায়, সংবাদ সম্মেলনে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ওনারা বলেছিলেন তারা এটা নিয়ে কোনো কঠোর অবস্থায় যাবেন না, আস্তে আস্তে তারা অনুরোধ করবেন, ধীরে ধীরে তারা কঠোর হবেন। খেয়াল করুন, ধীরে ধীরে কঠোর হওয়ার অর্থটা কী? এক পর্যায়ে তারা সব কিছুকে থামিয়ে দেবেন, ততক্ষণ পর্যন্ত থামাবেন না যতক্ষণ পর্যন্ত নাকি কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া সমাজে তৈরি না হয়। তাহলে ঠিক কখন বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে সেটা সংবাদ মাধ্যমগুলো, পত্রিকাগুলো কীভাবে বুঝবে? তার মানে পত্রিকা একটা ছাপা হওয়ার পর যদি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় তাহলে সরকার এই পত্রিকাকে ধরবে, তুমি এটা কেন ছাপালা, তোমাকে তোমরা ছাপাতে মানা করেছিলাম। তার মানে মিডিয়াগুলো কিন্তু সবসময় একটা ঝুঁকির মধ্যে থাকছে। সরকার কিছু বলছে না, আবার বলতে যে কোনো সময় বলতে পারে, এমন একটা পরিস্থিতি তারা তৈরি করে রাখছে। মানে আপনার কাছে চাইলেই ধরতে পারে, কিন্তু ধরছে না মানে ধরবে না তা কিন্তু নয়। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে আমি মনে করি সকলের জন্যই কিন্তু খুবই একটা আতঙ্কের পরিস্থিতি এবং এই পরিস্থিতি সরকার ইচ্ছা করে সৃষ্টি করে রেখেছে, কেন রেখেছে আমি জানি না। তারপরে যে তারা বিবৃতিগুলো দিয়েছে সেটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যেমন ধরুন, মিডিয়াগুলোকে প্রচার করতে মানা করেছে। আসলে মিডিয়াগুলি করেটা কি বলুন তো? টেলিভিশন বলুন, পত্রিকা বলুন, নিউজ পেপার বলুন, কিংবা সোশ্যাল মিডিয়া বলুন, তারা কি করে? তারা যখন কোনো একটা সংবাদ প্রচার করে, কেন করে? দুটো কারণে করে। প্রথমত কারণ হলো যে তারা দর্শক, পাঠক, শ্রোতা এদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। এরা যেটা জানতে চায় সেটা তারা প্রচার করে, অথবা যেটা প্রচার করলে বেশি বেশি লোক এটা দেখবে, শুনবে বা পড়বে, তারা সেটাকেই প্রচার করে। এখন যদি সবাই সরকারের কথা মানত, কোনো একটা মিডিয়াও শেখ হাসিনা সংক্রান্ত কোনো নিউজ প্রচার করলো না, ভাবখানা এমন যে শেখ হাসিনা বলতে কোনো চরিত্র এই দুনিয়াতে এক্সিস্ট করে না, অতীতেও করতো না, ভবিষ্যতেও করবে না, যদি এমন হতো তাহলে আমরা মানতে পারতাম যে না ঠিক আছে, সরকারের আদেশ মানাটা খুবই সহজ। কিন্তু সেটা কি হচ্ছে? রয়টার্স তো তার খবরটা প্রচার করছে এবং রয়টার্সের এই খবর অনলাইনে পাওয়া যাচ্ছে। অনলাইনে রয়টার্সের খবরকে কোট করে, সেটার উপর নির্ভর করে বাংলাদেশের বাইরে সমস্ত দেশের মিডিয়া সেই খবরটা প্রচার করছে। বিভিন্ন দেশের, ইন্ডিয়াতে ধর, পাকিস্তানে সব দেশের লোকজন তারা সেটাকে টেলিভিশনে প্রচার করছে, মিডিয়াতে। তো এখন ইন্টারনেটের যুগে দেশের সাধারণ নাগরিক, গ্রামের একটা লোকের পক্ষে কিন্তু রয়টার্সের খবর দেখা সম্ভব, ভারতের পত্রপত্রিকা দেখা সম্ভব, ভারতের বাংলা ভাষার পত্রপত্রিকা দেখা সম্ভব। তাহলে তারা সবাই দেখতে পাচ্ছে, কোথায় পাচ্ছে? বিদেশি মিডিয়ায় পাচ্ছে। তাহলে পাচ্ছে না কোথায়? আমার দেশের মিডিয়ায় পাচ্ছে না।
তাহলে লোকজন কি করবে? যে আমার দেশের মিডিয়াকে বাদ দিয়ে তারা বিদেশি মিডিয়ার উপর ঝুঁকবে। এতে আমার দেশের মিডিয়া কি দর্শকদেরকে তার কাছে ধরে রাখতে পারবে? পারবে না। যদি দর্শকদেরকে আমার দেশের মিডিয়া ধরে রাখতে না পারে, আমাদের প্রত্যেকটা মিডিয়ার দুটো লক্ষ্য আমি বলেছিলাম। একটা লক্ষ্য হলো দর্শক, শ্রোতা, পাঠক এদেরকে আকৃষ্ট করা, আর দ্বিতীয় লক্ষ্যটা হলো যে তাদের মিডিয়াতে প্রচুর বিজ্ঞাপন আকৃষ্ট করা। যারা বিজ্ঞাপন দেয় তারা কিন্তু এই যে প্রথম যে কারণটা, যে দর্শক শ্রোতাদেরকে কে কতটা আকৃষ্ট করতে পারছে তার উপর নির্ভর করেই বিজ্ঞাপন দেয়। ধরেন আপনি একটা মিডিয়া করলেন, অনেক টাকা খরচ করে মিডিয়া করলেন, ওটা কেউ দেখে না। আর যদি কেউ না দেখে, না পড়ে, না শুনে, তাহলে ওই মিডিয়ায় কেউ বিজ্ঞাপন দিবে না। যদি বিজ্ঞাপন না দেয় তাহলে ওই মিডিয়ার ইনকাম হবে, কমে যাবে। যদি ইনকাম কমে যায় তাহলে ওখানে যারা চাকরি করেন তাদের বেতন হবে। তার হচ্ছে বড় কথা, ওই মিডিয়ায় যিনি লগ্নি করেছেন, যিনি টাকা খাটিয়েছেন, তিনি কি তার টাকাটা ফেরত পাবেন? তাহলে কি হবে? ওই মিডিয়াটার মৃত্যু ঘটবে। তাহলে সরকারের তথ্য মন্ত্রণালয়, যা নাকি আমাদের এই সমস্ত মিডিয়াগুলোর অভিভাবক, তারা কি করতেছেন? তারা এমন একটা আইন করতেছেন, এমন একটা নিয়ম করতেছেন, এমন কিছু কাজ করার জন্য সব মিডিয়াকে অনুরোধ করতেছেন, নির্দেশ দিচ্ছেন, যেটা করলে এই প্রত্যেকটা মিডিয়ার অর্থনৈতিক ক্ষতি হবে এবং তাদের ব্যবসায়িক ক্ষতি হবে, এবং তারা যে কারণে মিডিয়াটা করেছে, মানে দর্শক, শ্রোতা, পাঠকদেরকে সমৃদ্ধ করার জন্য, সেই কাজটা অব্যাহত হবে। সব মানুষ চলে যাবে বিদেশি মিডিয়ার কাছে। ভারতের আনন্দবাজার পত্রিকা তারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এবং তারা ওখান থেকে বানিয়ে বানিয়ে চিন্তা করবে। আমার দেশের পত্রিকা কেউ পড়বে না, আমার দেশের টেলিভিশন কেউ দেখবে না। তাহলে সরকার আলটিমেটলি আমার দেশের মিডিয়াগুলোর ক্ষতি করার চেষ্টা করছেন। তারা চাচ্ছেন যে আমার দেশের মিডিয়াগুলি সব বন্ধ হয়ে যাক। কারণ এরকম যদি এখন যদি শেখ হাসিনা প্রতিদিন একটা করে কথা বলতে থাকে, প্রতিদিন একটা করে মিডিয়াতে কথা বলতে থাকে, তাহলে প্রতিদিন কিন্তু লোকজন ওইগুলিতে চলে যাবে, বাইরেগুলিতে। এবং একবার বাইরেগুলিতে যাওয়ার অভ্যাস হয়ে গেলে তারা দেশীয় মিডিয়ার কাছে আসবেই না। তাহলে সরকার এই ধরনের কাজ কেন করছে? আমি এখানে আরেকটা কথা প্রাসঙ্গিকভাবে বলে নিই। সেটা হলো, এই ধরনের একটা আদেশ কিন্তু তারেক রহমান সাহেব যখন বিদেশে ছিলেন, মানে লন্ডনে ছিলেন, তখন ওনার ব্যাপারে দেওয়া হয়েছিল যে ওনার নিউজ প্রচার করা যাবে না, ওনার সংক্রান্ত কোনো কথা বলা যাবে না। সেই বিষয়টা কি তারেক রহমান অথবা বিএনপি এনজয় করেছিল? যে কাজটা আপনার জন্য যখন প্রযোজ্য ছিল তখন আপনি দুঃখিত হয়েছেন, সেই কাজটা আপনি অন্যদের জন্য প্রচার করছেন কেন? তার হচ্ছে বড় কথা, ওই সময় যারা বিএনপির কর্মী ছিল, সমর্থক ছিল, তারা যারা তারেক রহমানের সরাসরি কথা শুনতে না পেয়েছেন, তারা কি খুব খুশি ছিলেন সরকারের উপর? ছিলেন না। তাহলে এখনও যারা এই খবরগুলি জানতে চান, তারা কি সরকারের উপর খুশি হচ্ছেন? ভেবে দেখুন, হচ্ছেন না কিন্তু। এখন আপনি বলবেন যে ওই লোকগুলো আমার দরকার নাই, যে ওই লোকের সঙ্গে যদি একজন হয়, যদি আপনি বলেন দরকার নাই, আমি বলবো তবুও আপনি এটা বলতে পারেন না। এটা কোনো ডেমোক্রেটিক রাষ্ট্রে এই ধরনের কথা বলা যায় না যে অমুককে আমার দরকার নাই। ডেমোক্রেটিক রাষ্ট্রে আপনাকে সবাইকে দরকার, আপনি কাউকে বাদ দিতে পারবেন না। তারপরে ধরলাম যদি একজন হয়তো, দুইজন হয়তো, তাহলে বুঝতাম। এটা বিশাল সংখ্যক মানুষ, তারা কিন্তু জানতে পারছে না। না জানতে পারলে কি হবে? তারেক রহমানের কথা জানতে না পেরে মানুষের মধ্যে যে ক্ষোভটা ছিল, ওই সময় সরকারের উপর ক্ষোভ ছিল, সেই একই ধরনের ক্ষোভ এখনো অনেক লোকের মধ্যে এই সরকারের বিরুদ্ধে তৈরি হবে। এতে সরকারের লাভটা কি হবে? লাভ হবে না। তাহলে সরকার কেন করছে?